নিষিদ্ধ অনুভূতি পর্ব ৩৫। দুটো দিন কেটে গেছে। শিকদার বাড়ির আবহাওয়া এই 2 দিন একদম শান্ত ছিল। কেউ কারোর সাথে প্রয়োজন ব্যতীত কথা বলেনি। অহরাম মাঝখানে একদিন বাড়িতে ফেরেনি। এই নিয়ে চিন্তা করতে করতে নীলিমা জাহানের প্রেশার লো হয়ে মাথা ঘুরে পড়ে গেছে। নীলিমা জাহান চোখ বন্ধ করে শুয়ে আছে। একটু পরপর এপাশ ওপাশ করছে। নীলিমা জাহানকে এরকম ছটফট করতে দেখে পাশে বসে থাকা রেজাউল শিকদার বিরক্ত হয়ে বলে উঠল, কেন এমন করছো? অহনাবকে ফোন দিয়েছি, একটু বাদে চলে আসবে, তুমি নিজেকে শান্ত করো। নীলিমা জাহান চোখ খুলে তাকালো, কপালের উপর হাত দিয়ে বলল, আমার সংসারের উপর কার নজর পড়লো বলো তো? আমার এমন সাজানো গোছানো সংসার একদম শেষ হয়ে গেল। রেজাউল শিকদার বলে উঠল, আমাদের ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। যা হয়ে গিয়েছে তা নিয়ে ভেবে নিজের শরীর খারাপ করার প্রয়োজন নেই। এখন অহনাবকে কয়েকটা দিন সময় দাও নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করার। এই বিষয়গুলো ওর সামনে আর বলার দরকার নেই। নীলিমা জাহান কিছু একটা বলতে যাবে, তখনই রূপালী শিকদার ধীর পায়ে হেঁটে রুমে উপস্থিত হলেন। এখন শরীর কেমন আছে? ডাক্তারের কাছে যাবে? নীলিমা জাহান উঠে বসলো। রূপালী শিকদার গিয়ে পাশে থাকা সোফায় বসলো। রেজাউল শিকদার বলে উঠল, এখন তো ঠিক আছে মা, শুধু অদ্ভুত অদ্ভুত চিন্তা করে আবারও অসুস্থ হয়ে পড়ছে। এত অশান্তি আমার আর ভালো লাগছে না। রূপালী শিকদার দীর্ঘশ্বাস ফেললো, শান্ত স্বরে বলল, এসব চিন্তা বাদ দাও, যা হয়েছে তা তো আর বদলানো যাবে না। রূপালী শিকদার রেজাউল শিকদারের দিকে তাকিয়ে বলল, অহনাব কি বলছে? রোগী দেখছে, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবে বলেছে। রূপালী শিকদার ছোট করে বলে উঠল, আচ্ছা ফিরলে হলো। তিনি একটু থেমে আবার বলে উঠল, আমি মীরার বাবাকে সব জানিয়েছি। সবটা শুনে ভদ্রলোক বেশ মনক্ষুণ্ণ হলেন। মীরাকে সাবধান করবে বলে জানালো। নীলিমা জাহান তেজি গলায় বলল, এই মেয়ে কবিতার সাথে একজুট হলো কি করে? আমি তো ভাবতাম আদিলকে পছন্দ করে, এখন তো দেখছি আদিলের ক্ষতি করার চেষ্টা করছে। রূপালী শিকদার বলল, আদিলকে পছন্দ করত, তাই তো আদিল পাত্তা না দেওয়ায় কবিতার সাথে মিলে এসব করেছে। আদিলও যেহেতু কবিতাকে বিয়ে করবে না বলেছে, এতে দুজনই আঘাত পেয়েছে, তাই তো দুজন একসাথে হয়ে বেচারা আদিলের ক্ষতি করার চেষ্টা করেছে। সহজ হিসাব, না বোঝার কিছু নেই। নীলিমা জাহান রাগী গলায় বলল, মীরা যাতে আর কোনোদিনও আমাদের বাড়িতে না আসে, যদি দেখি তো পা ভেঙে রেখে দিব। রূপালী শিকদার হালকা ধমকে বলে উঠল, তুমি শান্ত হও। আর মীরার বাবা তো বলল এই মাসের মধ্যে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে। আর এত কিছুর পর মনে হয় না মীরা আর এই বাড়িতে আসতে সাহস পাবে। নীলিমা জাহান কিছু বললেন না। রূপালী শিকদার একটু কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, আদিল কোথায়? নীলিমা জাহান বলল, কোথায় আবার, রুমে আছে, বউয়ের কাছে যেতে দেয়নি রেগে গাল ফুলিয়ে রেখেছে। রূপালী শিকদার বলে উঠল, বললো না আজকে যাবে নাকি বেরিয়ে পড়েছে? নীলিমা জাহান বলল, আমি গিয়ে দেখে আসি। রাফেল শিকদার এতক্ষণ ধরে রূপালী শিকদার আর নীলিমা জাহানের সব কথা মনোযোগ সহকারে শুনছিলেন। নীলিমা জাহান উঠতে গেলে তিনি হালকা চেঁচিয়ে বলল, কি সমস্যা তোমার? আদিলকে কেন বাধা দিচ্ছ? অহনার এখানে কোনো দোষ নেই। আর সবচেয়ে বড় কথা, আদিল যদি অহনার সাথে ভালো থাকে সেখানে তোমার বা আমার কারো কিছু বলার অধিকার নেই। ওদের সম্পর্কটা ওদের সামলাতে দাও, তুমি এসব বন্ধ করো। নীলিমা জাহান ক্ষিপ্ত স্বরে বলল, অহনার জন্য আমাদের সংসার আজ এই হাল। অলক্ষী একটা মেয়ে যেদিন থেকে এই বাড়িতে পা রেখেছে পুরো বাড়ি ধ্বংস হয়ে গেছে। গেছে তো গেছে, সাথে সাথে আমার সংসারটাকে ছারখার করে দিয়ে গেছে। রেজাউল শিকদার অবাক হয়ে তাকিয়ে রইল। রূপালী শিকদার কিছু না বলে চুপ করে রইল। নীলিমা জাহান আবার বলে উঠল, আমি আমার আদিল আর অহনাব দুজনের জন্য ভালো দেখে মেয়ে নিয়ে আসবো। এবার একদম যাচাই বাছাই করে ভালো বংশের মেয়ে নিয়ে আসবো, আর কারো কথা শুনবো না। রেজাউল শিকদার বিরক্ত হয়ে বলল, একটু আগে না তোমাকে বললাম এই ব্যাপারটা নিয়ে এখন আর কথা না বাড়াতে? তুমি আবার শুরু করলে। নীলিমা জাহান গলা উঠিয়ে কিছু বলতে যাবে, তখনই আদিল রুমে প্রবেশ করলো। বাহিরে যাওয়ার জামা পরা, হাতে ছোট একটা ব্যাগ। আদিলকে ভালোভাবে দেখে রূপালী শিকদার বললেন, কোথায় যাচ্ছ? আদিল ছোট্ট করে বলল, গ্রামে যাচ্ছি। নীলিমা জাহান চেঁচিয়ে বলল, কেন যাচ্ছ? তোমার একবার কথা বললে বুঝতে পারো না? কোথাও যাওয়ার দরকার নেই, চুপচাপ বসে থাকো। আদিল স্বাভাবিকভাবে বলল, মা আমি আরো আগেই যেতাম, তুমি অসুস্থ হয়ে যাওয়াই যায়নি। আর তোমার যদি অহনাকে নিয়ে এত অসুবিধা থাকে তাহলে আমি অহনাকে নিয়ে আলাদা বাসায় থাকবো। রূপালী শিকদার অবাক হয়ে আদিলের দিকে তাকালো। নীলিমা জাহান তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, তোমার বউ এজন্য বাড়িতে আসছে না যাতে তুমি বাবা মায়ের থেকে আলাদা থাকো? একা থাকার জন্য এখনো ওই খানে পড়ে আছে? এতক্ষণে বুঝলাম এই মেয়ে এত শয়তান, দেখতে একদম সাদাসিধা, কিন্তু পেটের ভিতর জিলাপির পেঁয়াজ নিয়ে থাকে। আদিল বিরক্ত হয়ে বলল, উফ মা, অহনা আমাকে কিচ্ছু বলেনি, তুমি ওকে পছন্দ করছো না তাই আমি আলাদা বাসা নিয়ে থাকার কথা বলেছি। এখানে ওকে এত কথা শোনানোর কি আছে? রূপালী শিকদার বললেন, তুমি এত বউ পাগল কবে থেকে হলে? আদিল রূপালী শিকদারের তাকিয়ে দিকে বলল, দাদু তুমিও? রূপালী শিকদার কিছু বলার আগেই নীলিমা জাহান তেজি গলায় বলল, বউয়ের পাগল হবে না? বউ তো একদম হাতের মুঠোয় নিয়ে ফেলেছে, বউয়ের লেজ ধরে থাকবে এবার থেকে, যাচ্ছে না?
এখন বউকে আনতে, কাল আবার বউয়ের লাথি উষ্টা খেয়ে বাড়ি আসবে। আদিল অবাক হয়ে মায়ের দিকে তাকালো। রেজাউল শিকদার বলে উঠল, কি ভাষায় কথা বলছো তুমি? তোমার ব্যবহার বস্তিতে থাকা মানুষের মতো হয়ে গেছে। নীলিমা জাহান থমথমে মুখে বসে রইল। একটু পর আবার বলে উঠল, তোমরা কেউ আমার কষ্টটা বুঝতে পারছো না, আমি কেন এমন করছি। রূপালী শিকদার বললেন, তোমার খারাপ লাগছে বুঝতে পারছি, তবে এখানে অহনার কোনো দোষ নেই, ওদেরকে ওদেরটা বুঝে নিতে দাও। রেজাউল শিকদার আদিলকে বললেন, তুমি কোথায় যাচ্ছিলে যাও। আদিল আর কিছু না বলে সামনের দিকে পা বাড়ালো। পিছন থেকে নীলিমা জাহান বলল, যাও গিয়ে বইয়ের পা ধরে ঝুলে থাকো। আদিল চোখ বন্ধ করে নিজেকে সামনে নিল, কিছু না বলে বেরোতে যাবে। তখনই দরজার সামনে অহনাপের মুখোমুখি হয়। অহনাপ আদিলের দিকে সরু চোখে তাকায়। আদিল কিছু না বলে অহনাপের পাশ কাটিয়ে বেরিয়ে যায়। অহনাপ ভেতরে এসে বলে, কি হয়েছে? আদিল কোথায় যাচ্ছে? রূপালী শিকদার বললেন, অহনাকে ফিরে আনতে যাচ্ছে। অহনাপ ছোট্ট করে বলে, ও। এরপর নীলিমা জাহানের কাছে গিয়ে বলল, তোমার শরীর এখন কেমন আছে? আমার কথা তোদের কাউকে ভাবতে হবে না, সবাই নিজেদের কথা চিন্তা কর গিয়ে। অহনাপ বিরক্ত হয়ে বলল, মা আমি এমনিতে ভীষণ টায়ার্ড, আমাকে একটু রেস্ট নিতে হবে, আমি পরে কথা বলছি তোমার সাথে। অহনাপ রুম থেকে বের হতে নীলিমা শিকদার বলে উঠল, তোমার খাবার রুমে পাঠিয়ে দিব? না আমি এখন খাবো না। এই বলে অহনাপ নিজের রুমের দিকে অগ্রসর হলো। অহনাপের সাথে রূপালী শিকদারও বেরিয়ে গেল। নীলিমা জাহান থম মেরে বসে রইল। রেজাউল শিকদারকে কিছু বলতে যাবে, তখনই তিনি উঠে মোবাইল নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নীলিমা জাহান নিজে নিজে বিড়বিড় করতে করতে আবারও মাথায় হাত দিয়ে শুয়ে পড়ল। আদিল গ্রামে পৌঁছাতে সন্ধ্যা হয়ে এলো। এবার গাড়ি নিয়ে আসেনি, ড্রাইভ করতে ইচ্ছা করছিল না বিধায় ভেঙে ভেঙে এসেছে। আদিল বাড়ির ভিতরে প্রবেশ করতেই দেখা হলো মাহবুব রহমানের সাথে। তিনি প্রশ্ন করেছেন। আদিল দেখে চোখ তুলে তাকালেন। কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর স্বরে বলল, আদিল এখানে এসে বসো, তোমার সাথে কিছু কথা বলার দরকার আমার। আদিল বাধ্য ছেলের নাই মাহবুব রহমান সামনে থাকা সোফার উপর বসলো। মাহবুব রহমান শান্ত স্বরে বলল, দেখো তুমি জানো আমি কি নিয়ে কথা বলতে চাইছি। তোমাদের এই সম্পর্কটা তো এভাবে চলতে পারে না। অহনাকে জিজ্ঞাসা করলাম, ও না কি তোমার সাথে থাকবে না, তুমি চাইছো ওকে ফিরে নিয়ে যেতে, এই সম্পর্কের ভবিষ্যৎ কি? আদিল একটু চুপ দেখে ধীর গলায় বলল, স্যার আমি চাই আমাদের সম্পর্কটা আর 10টা স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক হোক, তবে পরিস্থিতি আমার অনুকূলে নেই। আমি সবটা মেনে নিলেও অহনা মানতে কষ্ট হবে। আমি ওর দোষ দিচ্ছি না, এটা স্বাভাবিক। আমি ওর জায়গায় থাকলেও হয়তো এমনটাই করতাম, তবে আমি খুব তাড়াতাড়ি অহনাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আশা আছে সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। মাহবুবুর রহমান আদিলের এমন গোছানো কথার প্রেক্ষিতে আর কিছু বলতে পারলেন না। খানিকক্ষণ চুপ করে থেকে মাথা নেড়ে বলল, দেখো কি হয়। অহনা ভেতরে আছে, যাও। আদিল উঠে দাঁড়ালো। কিছু না বলে অহনার রুমের দিকে অগ্রসর হলো। রান্নাঘর থেকে আদিলকে অহনার রুমের দিকে যেতে দেখে অহনার মা ছুটে এসে মাহবুবুর রহমানকে বলল, কি গো জামাই আবার এসেছে? মাহবুবুর রহমান লেখায় মনোযোগ দিয়ে বলল, এসেছে। নাস্তা বানিয়ে রুমে দিয়ে আসো। আর বাজার আছে নাকি আনতে হবে? অহনার মা বলল, এখন হয়ে যাবে, আমি মাংস নামাই গিয়ে, কালকে সকালে বাজার করে নিয়ে এসো। মাহবুবুর রহমান আর কিছু বলল না। অহনার মা নাস্তা বানাতে রান্নাঘরে চলে গেল। আদিল অহনার রুমের সামনে দাঁড়িয়ে আছে, দূর থেকে অহনাকে দেখে যাচ্ছে। অহনা হেলান দিয়ে বিছানার উপর বসে আছে, হাতে বই, বিছানার চারপাশে বই খাতা ছড়িয়ে আছে। অহনা অবশ্য এখনো আদিলকে খেয়াল করেনি। আদিল কোনো শব্দ ছাড়া রুমে প্রবেশ করলো, দরজা লাগিয়ে সামনের দিকে এগিয়ে গেল। শব্দ পেয়ে অহনা চোখ তুলে তাকালো। আদিলকে দেখার সাথে সাথে চোখ মুখ কঠিন হয়ে এলো। আদিল শীতল দৃষ্টিতে অহনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন কত জন্ম ধরে দেখেনি, কিন্তু মাঝে মাত্র 2টা দিন পেরিয়েছে। আদিলকে এভাবে তাকাতে দেখে অহনা রাগে গলায় বলে উঠল, কেন এসেছেন আপনি এখানে? নাটক করতে এসেছেন? আদিল ক্ষীণ স্বরে বলল, শান্ত হও, ঠান্ডা মাথায় আমার কথা বুঝতে চেষ্টা করো। অহনা তেজি গলায় বলল, কি বুঝবো? আপনার সাথে আমার কোনো কথা নেই, যেভাবে এসেছেন ঠিক ওইভাবে চলে যান। আদিল এগিয়ে এলো, অহনার দিকে হাত বাড়াতে যাবে, তখনই অহনা উঠে দাঁড়ালো। আদিল থেকে অনেকটা দূরে গিয়ে বলল, আমাকে ছোঁয়ার সাহস আপনি আর করবেন না। আদিল কিছু না বলে তাকিয়ে রইল। অহনা আবার বলে উঠল, আপনার না কবিতা ভাবিকে বিয়ে করার কথা, আপনি এখানে কেন এসেছেন? ডিভোর্স পেপারে সাইন নিতে? কোথায় রেখেছেন? দিন আমাকে, এক্ষুনি সাইন করে দিচ্ছি। আদিল দুপা এগিয়ে বলল, অহনা আমি তোমাকে আবার বলছি, শান্ত হও, আমার কথা শোনো। কি শুনবো? আপনার কথা? আপনার মতো মানুষের কোনো কথা থাকতে পারে? আদিলের চোখ মুখ কঠিন হয়ে এলো। দ্রুত পায়ে এগিয়ে অহনার বাহু ধরে বলল, অনেক বলে ফেলেছো, এবার আমার কথা শোনো। অহনা এক ঝটকায় আদিলের হাত ছড়িয়ে নিয়ে বলল, তোর মতো মানুষের কি কথা বলার আছে? মুহূর্তের মধ্যে আদিল চোখ লাল হয়ে উঠল। ওনার হাত চেপে ধরে বলল, বড্ড ভাষায় কথা বলবে আমার সাথে? তুই তুকারি করে কার সাথে কথা বলছো? বারবার তোমার কাছে ছুটে আসছি বলে আমাকে সস্তা ভেবে নিয়েছো? তোমার সাত কপালে ভাগ্য বলো এই আদিল শিকদার তোমাকে তার জীবনে ফিরিয়ে নিতে চাইছে। মুহূর্তের মধ্যে আদিলের গালে এক সাপটে থাপ্পড় পড়লো। কিছুক্ষণের জন্য যেন পুরো রুমটা নীরব হয়ে এলো।
আদিল রক্তলাল চোখে অহনার দিকে তাকিয়ে রইল। আদিল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে আছে, নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করছে, কিন্তু না, নিজেকে সামলাতে পারলো না। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে অহনার বাহু ধরে টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরলো। অহনার গাল চেপে ধরে গম্ভীর গলায় বলে উঠলো, তোমার এত বড় সাহস হলো কি করে আমার গায়ে হাত তোলার? আবার তুই তোকারি করছো? কি ভাবছো নিজেকে? অহনার চোখ মুখ লাল হয়ে আছে। আদিলের হাত সরিয়ে নিয়ে বুকের উপর হাত দিয়ে জোর করে ধাক্কা দিল। অহনার গায়ে যেন অদৃশ্য শক্তি চলে এসেছে। অহনার এই ধাক্কায় আদিল অনেকটা দূরে সরে গিয়েছে। আদিল আবার এগোতে যাবে, তখনই অহনা খানিকটা এগিয়ে এসে ক্ষিপ্ত স্বরে বলল, তোর মতো দুশ্চরিত্র মানুষের মরে যাওয়া উচিত। নিজেকে নিয়ে এত গর্ব করার আগে আয়নায় নিজের চেহারা দেখিস না? নিজের সাথে নজর মেলাস কি করে? আদিল কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে। অহনা একটু থেমে আবার যোগ করলো, তোর মতো ছেলেরা মেয়েদের জীবনকে নিয়ে খেলা করতে ভালোবাসে, মেয়েদের সস্তা ভেবে প্রয়োজন মতো ব্যবহার করে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেয়। আদিল আবারও এগিয়ে এলো। অহনার সামনে দাঁড়িয়ে রাগে গলায় বলল, আমি তোমাকে আবারও ওয়ার্নিং দিচ্ছি, আমার সাথে ঠিকভাবে কথা বলো। এই তুই ওয়ার্ডটা বলা বন্ধ করো, আমার মাথা ধরে যাচ্ছে। আমি কি করব তুমি কল্পনাও করতে পারছো না। অহনা আদিলের কথা শুনে গর্জে উঠল, কি করবি তুই? তোর মতো চরিত্রহীন বেয়াদব লম্পট ছেলেকে তুই করে বলবে না তো কি করবে? আমাকে কবিতা ভাবে সব বলে দিয়েছে, তোর চরিত্র সম্পর্কে সব জানা হয়ে গেছে আমার। জানোয়ার একটা, আবার বলে আমাকে তুই করে বলবে না। তোর মতো ছেলেকে তুই করে বলবে না তো মাথায় তুলে আদর করবে? অহনা ক্রোধে অন্ধ হয়ে মুখে যা আসছে তা বলে চলছে। অপরদিকে আদিলের মতিগতি বোঝা যাচ্ছে না। আদিলের মুখের আদল কেমন শান্ত হয়ে এসেছে। এই নীরবতা কিসের ইঙ্গিত দিচ্ছে? তো বন্ধুরা, আজকের পর্বটি এ পর্যন্তই। পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে জানাবে আজকের পর্বটি কেমন হলো।